দেখুন, সে তখন থেকে আমি আপনাদের বারবার বলছি যে আপনারা যা ভাবছেন সেটা সঠিক নয়, আপনারা ভুল করছেন। আপনারা শুধু শুধু ওই মেয়েটিকে আর আমাকে শাস্তি দিতে চাইছেন। আমরা এমন কোনো অন্যায় করিনি যে আমাদের এত বড় শাস্তি দেবেন। তাই বলছি, দয়া করে আমাকে যেতে দিন। আমার পথ আটকাবেন না, আমাকে আমার রাজ্যে ফিরে যেতে দিন। সে তখন থেকে আপনাকে বুঝিয়ে যাচ্ছি যে আমরা গ্রামের মানুষরা সহজ সরল হতে পারি, কিন্তু বোকা নই। চোখের সামনে যেটা দেখেছি সেটা কি করে মিথ্যা হতে পারে? আপনি কি অস্বীকার করতে পারেন ওই অবিবাহিত মেয়েটির সাথে আপনি এক কুটিরে একসাথে থাকেননি? দেখুন, আমার শরীরটা বড্ড খারাপ ছিল, আর তাই তো ওই মেয়েটি আমাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করেছেন, শুধুমাত্র এতটুকুই, এর বেশি আর কিছুই না। দেখুন, আপনি যাই বলুন না কেন, আমরা আমরা গ্রামের মানুষরা সবাই জানি যে আপনি ওই মেয়েটির সাথে এক কুটিরে ছিলেন। আর এটা জানার পর ওই অবিবাহিত মেয়েটি কি আর ভালো কোথাও বিয়ে হবে? কোথাও বিয়ে হবে না। আর তাই আপনাকে ওই মেয়েটির দায়িত্ব নিতে হবে। এই লোকজনগুলো তো কোনোভাবেই আমাকে বিশ্বাস করছে না, আর আর ওই মেয়েটির সাথে আমার বিবাহ দিতে চাইছে, কিন্তু সেটা কি করে হতে পারে? আমি তো আমার ফুলকুমারীকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না। কিন্তু এদেরকে তো আমি কোনোভাবেই বোঝাতে পারছি না। কি করব এখন আমি? দেখুন, অনেক হয়েছে, আর এত কিছু চিন্তা ভাবনা করা লাগবে না। আমরা গ্রামের লোকেরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তই আপনাকে মেনে নিতে হবে। চলুন বলছি আমাদের সাথে, না হলে কিন্তু আপনাকে জোর করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। ওদিকে রাজকুমার ফুলকুমারীকে সাথে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসায় রানীমা ভীষণ খুশি। রানীমা আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। রাজকুমার, ফুলকুমারী, তোমরা দুজনে এসেছো। কোথায় কোথায় চলে গিয়েছিলে তোমরা? তোমাদের দুজনকে নিয়ে আমি বড্ড চিন্তায় ছিলাম। তোমরা কি জানো না, তোমাদের কিছু হলে মহারাজ বা আমার কি অবস্থা হয়? তারপরও আমাদেরকে কোনো কিছু না জানিয়ে এভাবে হুট করে রাজপ্রাসাদ থেকে কেন চলে গিয়েছিলে? আর ফুলকুমারী, তুমি তো বড্ড অসুস্থ ছিলে। এখন এখন তোমার শরীরের কি অবস্থা? তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ রানীমা, আমি ঠিক আছি। আপনি এত চিন্তা করবেন না, বিধাতার ইচ্ছায় আমি এখন পরিপূর্ণ সুস্থ। হ্যাঁ হ্যাঁ ফুলকুমারী, তুমি সুস্থ হয়ে গেছো, কিন্তু কি করে সুস্থ হলে? এত বৈদ্য কবিরাজ দেখানো হলো, কিন্তু তারা তো কোনোভাবে তোমাকে সুস্থ করতে পারলো না। সবাই বলল তোমার উপর নাকি কালো জাদু করা হয়েছে। তাহলে কি করে সেই কালো জাদুর প্রভাব থেকে মুক্তি পেলে তুমি? না না, এখন মাকে সবকিছু খুলে বলা যাবে না, আর মায়ের এসব কিছুই বিশ্বাস হবে না। তাছাড়া রাজকুমার চন্দ্রকুমারকে দেখতে পাচ্ছি, সে বড্ড চুপচাপ আছে। তার শরীর হয়তো বড্ড ক্লান্ত। আগে কক্ষে গিয়ে বিশ্রাম নিতে হবে। বিশ্রাম নেওয়ার পর না হয় আমি আর রাজকুমার মিলে মাকে সবকিছু বুঝিয়ে বলবো। কি হলো কি ফুলকুমারী, তুমি চুপ করে আছো কেন? বলো। আর তাছাড়া রাজকুমার, তোমার কি হয়েছে? তুমি এইভাবে চুপ করে আছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? আসলে মা, আমাকে ক্ষমা করবেন। রাজকুমার আসলে একটু ক্লান্ত, ওর একটু বিশ্রাম নিতে হবে, তাহলেও শরীরটা ঠিক হবে। আমার মনে হয় ওকে একটু কক্ষে নিয়ে গিয়ে বিশ্রাম করানোর পর ওর সাথে কথা বললে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে তুমি কক্ষে নিয়ে যাও। দাসী, কি হলো ব্যাপারটা? রাজকুমার কোনো কথা না বলে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলো, আর আমি যা প্রশ্ন করলাম আমার সব প্রশ্নের উত্তর ফুলকুমারী একাই দিল। রাজকুমারীর শরীর ঠিক আছে তো? আমি তো বুঝতে পারছি না কিছু। রানীমা, আপনি এত চিন্তিত হবেন না। আমার তো রাজকুমারকে দেখে বড্ড ক্লান্ত লাগছিল। আমার মনে হলো ওনাদের বিশ্রামের প্রয়োজন। আপনি রাজকুমার বিশ্রাম নেওয়ার পর না হয় তার সাথে খোলাখুলি কথা বলবেন, তখন নিশ্চয়ই সবকিছু জানতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু দাসী, তুই যে বললি মহারাজ নাকি জানে যে রাজকুমার চন্দ্রকুমার আর ফুলকুমারী ফিরে এসেছে, আর এই খবর জানার পরও মহারাজ এখনো যে এখানে একবার এলেন না। কোথায় আছেন সেটাও তো বুঝতে পারছি না। আচ্ছা, মহারাজের আবার শরীর টরীর খারাপ করেনি তো? সে ঠিক আছে তো?
হ্যাঁ হ্যাঁ রানীমা, আপনি তো ঠিকই বলেছেন। আমি সেই কখন খবর পাঠিয়ে দিয়েছি রাজকুমার চন্দ্রকুমার এবং যুবরানী রাজপ্রাসাদে ফিরে আসার ব্যাপারে, কিন্তু আমি তো এটাই ভাবছি যে তিনি তারপরও কেন এখনো এখানে এলেন না। আমি তো ভেবেছিলাম তিনি নিশ্চয়ই এখানে চলে আসবেন। এখন তো আমারও বড্ড চিন্তা হচ্ছে। আসলে দাসী, আমার মনে হচ্ছে রাজামশাই রাজ্যের যুদ্ধ নিয়ে বড্ড চিন্তায় আছে। আর তাছাড়া আজকের মতো তো কোনোভাবে যুদ্ধবিরতি হয়েছে, আগামীকাল সকাল থেকেই তো আবার এই যুদ্ধ আবার শুরু হয়ে যাবে। আর আমাদের সৈন্য সামন্তের যে অবস্থা, তাতে করে আমাদের রাজ্যকে তো রক্ষা করাই দায়। তবে রানীমা, আমার মনে হয় এবার আর ওই শত্রু সেনার এই রাজ্যের উপর খুব একটা প্রভাব খাটাতে পারবে না, কারণ রাজকুমার ফিরে এসেছে। আর তাছাড়া মহারাজ নিজে ওই শত্রুদের সাথে যুদ্ধ করতে চেয়েছেন। রাজকুমার এবং মহারাজ দুজনে মিলে যদি ওই শত্রুদের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে ওই শত্রু সেনারা পরাজিত হবে, আর আমাদের সেনারাও আরো শক্তি পাবে, সাহস পাবে। আর আমাদের রাজ্যকে পরাজিত করা এতটা সহজ কাজ হবে না ওদের জন্য। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু মহারাজ এখন কোথায় আছে? মহারাজের পাশে কি আমাদের দাঁড়ানো উচিত? ওদিকে ফুলপরীকে তার নিজের কুটিরে কনের সাজে সাজানো হয়। দেখো তুমি, তোমাকে কি সুন্দর লাগছে দেখতে। দেখুন, আমি বুঝতে পারছি না আপনারা আমার সাথে কেন জোর করে এমনটা করছেন। আমার মনে হচ্ছে আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা আপনারা আমাদের অমতে গিয়ে সব কিছু করছেন, আর এটা বড় অন্যায়। এরকম অন্যায় করবেন না। আপনাদের তো আগে জানতে হবে যে এই বিবাহে রাজকুমার প্রতাপ বা আমার মত আছে কিনা। আমার তো মনে হয় উনি কিছুতেই বিবাহে রাজি নয়। রাজকুমার প্রতাপে বিয়েতে রাজি হোক আর না হোক, সেটা আমাদের কিছু আসে যায় না। কিন্তু তুমি তো একটা মেয়ে মানুষ, তুমি তো তোমার ব্যাপারটা বুঝতে পারছো, তাই না? গ্রামের লোকজনেরা জেনে গেছে যে ওই রাজকুমার প্রতাপে কুটিরে তোমার সাথে একসাথে থেকেছে। আর এ সব কিছু জানার পরেও কি তোমার বিবাহ হবে অন্য কোনো ভালো জায়গায়? আরে মেয়ে, যেটা হচ্ছে সেটা হতে দাও, এটা তোমার জন্য অনেক ভালো হবে। আর নিজের ভালো তো পাগলেও বোঝে, তুমি তো কিছুতেই বুঝতে চাইছো না দেখি। ওরকম একটা রাজকুমারের সাথে তোমার বিবাহ হচ্ছে বলে কথা। দেখুন, আমার ভালো জায়গায় বিবাহ হোক আর না হোক, তবে তবে আমাদের অমতে আপনাদের এটা করা যে একেবারেই ঠিক হচ্ছে না। দেখো মেয়ে, এত কথা বলো না তো। গ্রামের লোকেরা যেটা করবে ভেবে ঠিক করেছে, সেটা করেই ছাড়বে। আর তাছাড়া তুমি এখন তৈরিও হয়ে গেছো, এখানে চুপটি করে দাঁড়াও দেখিনি। এখনই রাজকুমারকে নিয়ে আসবে গ্রামের লোকজনেরা, বুঝেছো তো? তখনই রাজকুমারকে নিয়ে গ্রামবাসী সেখানে এসে হাজির হয়। এই তো, একে নিয়ে হাজির হয়ে গেছি। আর দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব এদের বিবাহ দিয়ে তারপর আমাদের বাড়িতে ফিরতে হবে। রাত তো আর কম হয়নি, এই সবাই মিলে এদের দুজনকে বিবাহের ব্যবস্থা করো।